ব্যান্ডওয়াইথ, একটা হচ্ছে কিউ ফ্যাক্টর, আর একটা হচ্ছে রেজোনেন্স কার্ভ। রেজোনেন্স কার্ভ, এই তিনটা টপিক আছে এই অধ্যায়ে। এই তিনটা টপিক নিয়ে আমরা আলোচনা করব আজকে, ঠিক আছে? তো রেজোনেন্স কার্ভ বলতে আসলে কি বোঝায়? রেজোনেন্স কার্ভ বলতে বোঝায় আসলে আরএলসি সিরিজ সার্কিটে রেজোনেন্স অবস্থায় ভোল্টেজ, কারেন্ট এবং ফ্রিকোয়েন্সির এর রেসপেক্টে যে কার্ভ আঁকা হয় তাকে আমরা বলি রেজোনেন্স কার্ভ, ঠিক আছে? তো রেজোনেন্স কার্ভ দেখতে অনেক রকমের রেজোনেন্স কার্ভ আছে, আমি সবগুলোই ধাপে ধাপে তোমাদের বুঝাবো। তো এখানে এক্স অক্ষ বরাবর আছে হচ্ছে ফ্রিকোয়েন্সি, হ্যাঁ, আর হচ্ছে তোমার ওয়াই অক্ষ বরাবর আছে হচ্ছে কারেন্ট, হ্যাঁ, ওয়াই অক্ষ বরাবর আছে হচ্ছে কারেন্ট। তোমাদের বইয়ে যে কার্ভটা দেয়া, সেই কার্ভটা হলো মূলত কয়েকটা কার্ভ দেয়া আছে, আমরা সবগুলোই দেখব। এটা একটা কারেন্ট যখন আই এর মান লো বা খুবই কম, আই এর মান যখন লার্জ, এরকম কেন হয়? আচ্ছা, আর আমি ধাপে ধাপে বলি। এরপরে একটা কার্ভ আছে, যে কার্ভটার হচ্ছে এখানে হচ্ছে আর এর মান হচ্ছে স্মল বা ছোট। এরপরে আই এর আরেকটা কার্ভ আছে, যেখানে আর এর মান আসলে 0, এটা ইনফিনিটি পর্যন্ত যাবে, এটা কখনোই এই যে এই রেখার সাথে মিলবে না। এটা একবারে ইনফিনিটি লাইন পর্যন্ত, মানে অনেক দূর পর্যন্ত। এটা কখন আই এর মান যখন 0, তখন এরকম কার্ভ হয়। এটাকেই মূলত রেজোনেন্স কার্ভ বলা হয়। এটা কোন ধরনের রেজোনেন্স কার্ভ? আই ভার্সিস এফ, হ্যাঁ, কারেন্ট ভার্সিস ফ্রিকোয়েন্সি রেজোনেন্স কার্ভ। এরকম বিভিন্ন ধরনের রেজোনেন্স কার্ভ আছে, আমরা দেখবো, সমস্যা নাই। তো এগুলো কার্ভগুলো এরকম হইলো কেন আসলে? তো যখন আমরা জানি কি রেজোনেন্স অবস্থায়, সিরিজ রেজোনেন্স অবস্থায় আই ইকুয়ালস টু হচ্ছে ভি বাই জেড, আর জেড ইকুয়ালস টু হচ্ছে আর। হ্যাঁ, আমরা জানি জেড ইকুয়ালস টু এসি সার্কিটে জেড ইকুয়ালস টু হচ্ছে আর প্লাস জে অফ এক্সএল মাইনাস এক্সি, এটা আমরা জানি। কিন্তু রেজোনেন্স অবস্থায় এই দুইটা ইকুয়াল হয়ে 0 হয়ে যায়, শুধু আর থাকে। তো আর এর মান যদি বেশি হয়, এই নিচে হরের মান যদি বেশি হয়, তাহলে এই মানটা কি হবে? এই মানটা কমে যাবে। এই জন্য যখন আর এর মান হাই, তখন কারেন্ট খুব বেশি দূর উঠতে পারে না, 0 থেকে এই পর্যন্ত উঠছে, এই জন্য কার্ভটা একটু ছোট হয়েছে। এরপর যখন আর এর মান আরও কমাইছি, অর্থাৎ নিচে কি বলে তোমার হরের মান যত কমাইছি, তখন আর এর মানটা আর একটু বাড়ছে, তখন কার্ভটা এরকম হয়েছে। যখন আর এর মান আমরা 0 করব, আর এর মান যখন কি হবে? 0 হবে, 0 দ্বারা কোনো কিছুকে ভাগ করলে আয়ের মান হয়ে যাবে ইনফিনিটি। এই জন্য দেখো এটা আর মিলে নাই, এই কার্ভটা আর মিলে নাই, একবারে ইনফিনিটি পর্যন্ত চলে গেছে। এই হচ্ছে কার্ভ এরকম হওয়ার কারণ। এটা হচ্ছে আই ভার্সিস এফ রেজোনেন্স কার্ভ। হ্যাঁ, তো রেজোনেন্স কার্ভ আরও আছে, আমরা একটু পরেই দেখব। তার আগে হচ্ছে ব্যান্ডওয়াইথ নিয়ে একটু আলোচনা করব। ব্যান্ডওয়াইথটা আসলে কি? ব্যান্ডওয়াইথের অনেকগুলো প্রমাণও আছে, সেগুলো আমরা দেখব। আমরা এটা মুছে ফেলি। ব্যান্ডওয়াইথকে আসলে বিডব্লিউ দ্বারা প্রকাশ করা হয়।
ব্যান্ড ওয়াইথ BW। ওকে, তো ব্যান্ড ওয়াইথটা আসলে কি? ব্যান্ড ওয়াইথ সহজভাবে যদি আমি বলি, সহজভাবে বললে ব্যান্ড ওয়াইথ হলো হাই ফ্রিকোয়েন্সি থেকে লো ফ্রিকোয়েন্সি যদি বিয়োগ করা হয়, হ্যাঁ। আর প্র্যাকটিক্যালি আমি ব্যান্ড ওয়াইথের সংজ্ঞা যদি দিতে যাই, ধরো একটা পাইপ, হ্যাঁ, একটা পাইপের এটা একটা মোটা পাইপ, তো এই পাইপের রেঞ্জ হচ্ছে এতখানি শুরু থেকে শেষ পর্যন্ত, অর্থাৎ এই পাইপ যত মোটা হবে তত বেশি পানি যাইতে পারবে, হ্যাঁ। এটা হচ্ছে ধরো পাইপের এক প্রান্ত, এটা পাইপের আর এক প্রান্ত। তো এই পাইপের ব্যান্ড ওয়াইথ তাহলে কি হবে? এই পাইপের ব্যান্ড ওয়াইথ হবে এতটুকু, ঠিক আছে, এতখানি। তো BW ইকুয়ালস টু হবে হচ্ছে F2 মাইনাস F1। এটা পাইপ দ্বারা আসলে বোঝানো যাচ্ছে না। পাইপ কেন দিলাম আমি হচ্ছে এটা বোঝানোর জন্য যে ব্যান্ড ওয়াইথটা হলো একটা চ্যানেল বা পথ, অর্থাৎ একটা সিগন্যালের ভিতর দিয়ে কি পরিমাণ সর্বোচ্চ ফ্রিকোয়েন্সি যাইতে পারে সেটাকেই বলা হয় ব্যান্ড ওয়াইথ, হ্যাঁ। অর্থাৎ হাই ফ্রিকোয়েন্সি থেকে লো ফ্রিকোয়েন্সি বাদ দিলে যেটা পাওয়া যায় সেটাকেই মূলত ব্যান্ড ওয়াইথ বলা হয়। এটা সব ক্ষেত্রেই, শুধু রেজোন্যান্সের ক্ষেত্রে না। আমরা প্র্যাকটিক্যালি দেখব, সমস্যা নাই। আর বইয়ের ভাষায় আরেকটা সংজ্ঞা আছে ব্যান্ড ওয়াইথের। ধরো এটা হচ্ছে কারেন্টের কার্ভ। আমরা কিছুক্ষণ আগে কারেন্টের কার্ভ দেখছি না, এরকম, এই যে এরকম কার্ভ দেখছি, এরকম কার্ভ দেখছি না কিছুক্ষণ আগে। সেই কার্ভটা এরকম, ধরো একটা কার্ভ আমরা আঁকলাম এখানে, এটা একটা কারেন্টের কার্ভ ধরো আঁকলাম, কারেন্ট ভার্সেস ফ্রিকোয়েন্সি কার্ভ, ঠিক আছে। এ পাশে আছে কি ফ্রিকোয়েন্সি, এ পাশে আছে হচ্ছে কারেন্ট। ওকে, তো ব্যান্ড ওয়াইথটা হলো আরএমএস মান, কারেন্টের আরএমএস মান, আরএমএস ভ্যালু কিভাবে বের করা হয়? 1/√2 দ্বারা যদি আমি কোনো কিছুকে ভাগ করি, 1/√2 দ্বারা যদি কোনো কিছুকে আমরা ভাগ করি তাহলে সেটার আরএমএস ভ্যালু পাওয়া যায়। তো 1/√2কে ক্যালকুলেটরে লেখা হয় 0.707। এটাকে যদি শতকরায় লেখো তাহলে আসবে হচ্ছে 70.7%, 70.7%। তো ব্যান্ড ওয়াইথটা হলো কি? কারেন্ট বা ভোল্টেজের আরএমএস মান। আর তোমাদের বইয়ে এভাবে সংজ্ঞা দেয়া আছে যে সিরিজ রেজোন্যান্স কার্ভের রেজোন্যান্স পূর্বে ও পরের যে দুটি বিন্দুতে কারেন্টের সর্বোচ্চ মান কোথায়? এই যে এখানে এই পয়েন্টটাকে কি আমরা বলতে পারি? আই ম্যাক্স, হ্যাঁ। আর এটা হচ্ছে 100%, আই ম্যাক্স কি? কারেন্টের 100%, তাই না? তো 70.7% কই হবে? এখানে কোথাও হবে, তাই না? এখানে যদি আমি মার্কটা নিই তাহলে কি হবে? 70.7 আই, 70.7% অফ আই, তাই না? এই পয়েন্টটাতে। তো এই পয়েন্টটা কয়টা জায়গায় টাচ হয়েছে? এটা একটা বিন্দুতে টাচ হয়েছে এবং এটা একটা বিন্দুতে টাচ হয়েছে। এই বিন্দুটাকে আমরা বলছি F1, আর শেষের বিন্দুটাকে আমরা বলছি F2। তো এখান থেকে এই পর্যন্ত ফ্রিকোয়েন্সি কি কম না বেশি? অবশ্যই কম, এজন্য এটাকে বলা হচ্ছে লো ফ্রিকোয়েন্সি জোন। আর এখান থেকে এই পর্যন্ত দূরত্ব এটা কম না বেশি? অবশ্যই বেশি, এই জন্য এটাকে বলা হচ্ছে হাই ফ্রিকোয়েন্সি জোন। তো ব্যান্ড ওয়াইথটা আসলে কতখানি? ব্যান্ড ওয়াইথটা হচ্ছে এই পাইপের মাঝখানের জায়গাটা। তাহলে আমি এই পুরাটা থেকে আমরা ব্যান্ড ওয়াইথ কীভাবে বের করব? F2 হচ্ছে শুরু থেকে এই পর্যন্ত হচ্ছে F2, আর F1 কোনটা? এখান থেকে এই পর্যন্ত। তাহলে আমার এতটুকু পাইতে গেলে কি করতে হবে? F2 থেকে F1 যদি বাদ দেই তাহলে মাঝখানেরটুকু পাবো কি না বলো? তাহলে ব্যান্ড ওয়াইথ হবে হচ্ছে F2 মাইনাস F1। এই হচ্ছে ব্যান্ড ওয়াইথ। এটাকে অনেক সময় ডেল এফ লেখা হয়, অনেক সময় ডেল ওমেগা লেখা হয়, ঠিক আছে? ডেল ওমেগা হচ্ছে অ্যাঙ্গুলার ব্যান্ড ওয়াইথ, আর হচ্ছে ডেল এফ হচ্ছে ব্যান্ড ওয়াইথ ফ্রিকোয়েন্সি, আর হচ্ছে ডেল ওমেগা হচ্ছে অ্যাঙ্গুলার ব্যান্ড ওয়াইথ ফ্রিকোয়েন্সি। এটাকে ডেল এফও লেখা যায়, BW লেখা হয়, ব্যান্ড ওয়াইথও লেখা হয়। যে কোনো ব্যান্ড ওয়াইথকে অনেকভাবে লেখা যায়, আমরা দেখবো, সবগুলোই দেখবো, ঠিক আছে?
তো আরএলসি আমরা এটার একটা প্রমাণ করব, ব্যান্ডওয়াইথের একটা প্রমাণ আমরা করব। এই আমরা F2 এর এবং F2 আর F1 এর মান বের করব আসলে, হ্যাঁ, এবং ডেল এফ এরও মান বের করব। এটার প্রমাণ অনেক সময় পরীক্ষায় আসে, কি হিসেবে চায় আসলে, অনেক সময় বলে যে আরএলসি সার্কিটের ব্যান্ডওয়াইথের সূত্র প্রতিপাদন করো, আরএলসি সার্কিটের ব্যান্ডওয়াইথের সূত্র প্রতিপাদন করো, এরকম টাইপ আসে। তো আমরা এটা প্রতিপাদন করার চেষ্টা করি কিভাবে পাওয়া যায়। আরএলসি সার্কিটের ক্ষেত্রে আমরা জানি সার্কিটে আই ইকুয়ালস টু হয় ভি বাই জেড, আই ইকুয়ালস টু ভি বাই জেড হয়। জেড আসলে কি, জেড হচ্ছে আর স্কোয়ার প্লাস এক্সএল মাইনাস এক্সসি হোল স্কোয়ার, এটা না রেজোনেন্স অবস্থায়, না রেজোনেন্স বাদে স্বাভাবিক অবস্থায় আরএলসি সার্কিটের সূত্র এটা না, সরি এখানে হবে ভি, উপরে হবে ভি বাই জেড, হ্যাঁ। তো ভি বাই জেড হচ্ছে এটা। এটাকে আরও ভাঙ্গায় আমরা কিভাবে লিখতে পারি, এক্সএল ইকুয়ালস টু আমরা জানি 2 পাই এফএল অথবা ওমেগা এল লিখতে পারি, আর এক্সসি ইকুয়ালস টু আমরা 1 ওমেগা সি লিখতে পারি, বা লিখতে পারি হচ্ছে 1/2 পাই এফসি, এটাও লিখতে পারি ওটাও লিখতে পারি। একটা হচ্ছে ওমেগা আকারে, আর ওমেগা ইকুয়ালস টু আমরা জানি 2 পাই এফ, ওমেগা ইকুয়ালস টু আমরা কি জানি 2 পাই এফ। ওকে, এটা হচ্ছে আরএলসি সার্কিটের এই অবস্থা। তো এটা থেকে আমরা ব্যান্ডওয়াইথ পাইতে গেলে কি করতে হবে, ব্যান্ডওয়াইথ কারেন্ট আমরা কিভাবে পাবো, আউটপুট কারেন্টকে যখন ব্যান্ডওয়াইথ কারেন্টটা কি হবে, আই বিডাব্লিউ কি হবে, আউটপুট কারেন্টকে যখন √2 দ্বারা ভাগ করব, আউটপুট কারেন্টকে যখন √2 দ্বারা ভাগ করব তখন আমরা ব্যান্ডওয়াইথ পাবো, তাই না। কোনো কিছুর আমরা শুরুতে কি বলছি, কোনো কিছুর আরএমএস মান, ভোল্টেজ বা কারেন্টের আরএমএস মানই হচ্ছে মূলত সেটার ব্যান্ডওয়াইথ। কোনো কার্ভের বা কোনো ভোল্টেজ বা কারেন্ট থেকে, আমি আবার রিপিট করি, যে ভোল্টেজ বা কারেন্টের আরএমএস মান কার্ভের যেই দুইটা বিন্দুতে সেট করে, ভোল্টেজ বা কারেন্টের আরএমএস মান কোনো কার্ভ বলতে আসলে বক্ররেখা বোঝায়, এই গ্রাফ বোঝায় আর কি, কোনো কার্ভের যেই দুইটা বিন্দুতে সেট করে সেই দুইটা বিন্দুর ডিফারেন্সকেই মূলত ব্যান্ডওয়াইথ বলে আর কি, হ্যাঁ। তো ব্যান্ডওয়াইথ আমরা কিভাবে পাবো, আউটপুটকে মূলত √2 দ্বারা ভাগ করলে এই যে এখানে √2 দ্বারা ভাগ করছি, 0.707 দ্বারা ভাগ করছি, এই জন্য ভাগ করার ফলে কিন্তু আমরা ব্যান্ডওয়াইথটা পাইছি। ওকে, তো এখানে আমরা সেম কাজ করছি, √2 দ্বারা ভাগ করছি। তো আই নট ইকুয়ালস টু কি, আই ইকুয়ালস টু ভি বাই আর বাই √2 আমরা লিখতে পারি কিনা, অবশ্যই লিখতে পারি। আই এর মানটা বসাইছি, আই ইকুয়ালস টু ভি বাই আর, সেই ভি বাই আর লিখছি, আর জাস্ট √2ই রয়ে গেছে। তাহলে এই দুইটা, তাহলে এটা হচ্ছে 1 নাম্বার সমীকরণ দাও, এটা হচ্ছে 2 নাম্বার সমীকরণ। ওকে, 1 নাম্বার আর 2 নাম্বার সমীকরণ, 1 ও 2 নং হতে পাই, এটাও আই এর মান, এটাও আই এর মান, এটাও আই এটাও আই। তাহলে আমরা দুটা যেহেতু আই, তাহলে দুটাকে সমান লিখতে পারি অবশ্যই। সমান লিখলে কি আসবে, আর স্কোয়ার √r² প্লাস ওমেগা এল মাইনাস 1 ওমেগা সি হোল স্কোয়ার, হ্যাঁ। এটা এক্সেলের জায়গায় ওমেগা এল লিখছি, এক্সির জায়গায় 1 ওমেগা সি লিখছি, আর এটার এই আয়ের মানটা কত, ভি ডিভাইডেড আর ইন্টু √2 বা √2 আর লিখতে পারো। তাহলে এটা এই ভি আর এই ভি কাটা যায়, এই ভি আর এই ভি কাটা গেলে আমরা লিখতে পারি কি, r² প্লাস ওমেগা এল মাইনাস 1 ওমেগা সি হোল স্কোয়ার ইকুয়ালস টু আর √2। এই পুরোটার উপর কিন্তু রুট ছিল,
এই পুরাটার উপর রুট ছিল, উপরে ভি ভি কাটা গেছে, এই জন্য লাস্ট আমি জাস্ট হচ্ছে নিচের এই পোর্শন লিখছি আর নিচের এই পোর্শন, এই পাশের এই অংশ লিখছি আর এই পাশের এই অংশ লিখছি, তাই না? নিচের এই দুইটা লিখছি। ওকে, তো এখানে রুট ছিল, আমি এই রুটটাকে কাটতে যাই এটার উপরে স্কোয়ার করে দিতে হবে এখন আমার। তাহলে কি লিখতে হবে? 2 প্লাস মাইনাস 2 আর স্কোয়ার। এই পুরোটাকে যদি তুমি বর্গ করো, বর্গ করলে প্লাস মাইনাস সামনে আসবে, এই রুট মুছে যাবে, 2 হয়ে যাবে জাস্ট, আর হয়ে যাবে আর স্কোয়ার। এটাকে কেন বর্গ করছি? কারণ এটার উপর যে এই যে রুটটা ছিল এই রুটটা মুছে দিছি, এই জন্য এটার উপর বর্গ করছি। এখন কি হবে? এখন এই যে আর স্কোয়ার আর 2r স্কোয়ার যদি আমি কাটাকাটি করতে চাই তাহলে একটা আর স্কোয়ার থাকবে, শুধু কি থাকবে? একটা আর স্কোয়ার থাকবে। তাহলে আমরা লিখতে পারি কি ওমেগা এল মাইনাস 1/ওমেগা সি হোল স্কোয়ার ইকুয়ালস টু কি হবে? প্লাস মাইনাস আর স্কোয়ার। তাহলে এই স্কোয়ার কিন্তু আলটিমেটলি কাটা চলে যায়। হ্যাঁ, এখানেও এই পাশেও স্কোয়ার আছে, ওই পাশেও স্কোয়ার আছে, তাহলে দুইটাতে বর্গ করলে স্কোয়ার আর থাকে না। ওকে, তো এরপরে পরে আমি শেষ করি তারপর। ওকে, এরপরে আমি যদি হচ্ছে ওমেগা এল দ্বারা যদি গুণ করি, সরি সি দ্বারা যদি সবগুলাকে গুণ করি, তাহলে কি হবে? এল সি ওমেগা, আর এখানে কি হবে? 1/ওমেগা প্লাস মাইনাস, এই প্লাস মাইনাস এই পাশে নিয়ে আসলেও প্লাস মাইনাস হয়, আর কি বলে ওই পাশে থাকলেও প্লাস মাইনাস হয়। প্লাস মাইনাসের আসলে চেঞ্জ হয় না, আর সি হয়ে যায়, আর সি ইকুয়ালস টু 0। হ্যাঁ, এটা একটা আমি আচ্ছা, আমি হচ্ছে ওমেগা দ্বারা ভাগ করব সবগুলো রাশিকে, আমি হচ্ছে ওমেগা সি দ্বারা গুণ করব, উভয় পক্ষকে ওমেগা সি দ্বারা গুণ করে। হ্যাঁ, তো এটাকে ওমেগা সি দ্বারা গুণ করলে কি হবে? ওমেগা স্কোয়ার হয়ে যাবে, ওমেগা স্কোয়ার এল সি চলে আসবে। তো এটাকে ওমেগা সি দ্বারা যদি গুণ করি তাহলে শুধু -1 আসবে, ওমেগা সি কাটা চলে যাবে, আর এখানে কি আসবে? এখানে আসবে প্লাস মাইনাস ওমেগা আর ইকুয়ালস টু 0, এই হচ্ছে আসবে। হ্যাঁ, বলো এখন। কি রুট? কোথায়? কোন লাইন? হ্যাঁ, এইখানে ভি ভি জাস্ট কাটা দিছি, উপরের ভি ভি কাটা দিলে জাস্ট নিচেরটুকু থাকে, এই রুটটা কাটা দিছি, তার মানে এই পাশেরটা বর্গ হয়েছে, এই তো কথা। সহজ জিনিস, না বোঝার কিছু নাই তো, এখানে ক্রিটিক্যাল কিছুই নাই এখানে। কোনটা বুঝো নাই তুমি? কোনটা বুঝো নাই? এখান থেকে কি এই লাইন বুঝো নাই? কিভাবে আসছে? হ্যাঁ, কোনো কিছুকে এখানে আছে ধরো এটাকে যদি তুমি কি স্কোয়ার রুট করো, হ্যাঁ, স্কোয়ার রুট করলে আসবে প্লাস মাইনাস এ স্কোয়ার, এরকম আসবে। কোনো কিছুকে বর্গ করলে বা স্কোয়ার করলে সেখানে প্লাস মাইনাস চিহ্ন আসে, অর্থাৎ সেটা নেগেটিভও হতে পারে, পজিটিভও হতে পারে। এগুলো তো বেসিক ম্যাথের ক্লাসে এগুলো জানার কথা। এটাকে এই পুরো উভয় পক্ষকে আমরা স্কোয়ার রুট করছি না, এই জায়গায় ছিল পুরাটার উপরে ছিল হচ্ছে রুট, আর এটা এখানে ছিল হচ্ছে √2 আর ছিল, তো পুরো উভয় পক্ষকে স্কোয়ার রুট করলে এই রুটটা কাটা চলে যায়, আর এখানে হয়ে যায় হচ্ছে প্লাস মাইনাস r²2 বা 2r²। এই তো কথা, সাধারণ জিনিস। এখানে এটা কি করছি? এই r² আর 2r²,
এখানে একটা আর আছে, এখানে দুইটা দুইটা আর স্কোয়ার আছে, এখানে একটা আর স্কোয়ার আছে। এটা এই পাশে নিয়ে গেলে জাস্ট একটা আর থাকে, একটা আর থাকে। হ্যাঁ, একটা আর স্কোয়ার থাকে। এটা জাস্ট আমি এই পাশে নিয়ে গেছি, তার মানে একটা আর স্কোয়ার আছে, আর এটার উপরে স্কোয়ার আছে। তো এই দুইটার উপরে স্কোয়ার আছে, এই দুইটাকে আবার স্কোয়ার রুট করলে এই দুইটার স্কোয়ার কাটা চলে যায়। এই তো কথা, সহজ জিনিস, এখানে ক্রিটিক্যাল কিছু নাই তো। স্কোয়ার রুট কাটা চলে যায়। এখন এই জিনিসটা আছে, এই জিনিসটাকে আমরা কি করছি, উভয় পক্ষে ওমেগা সি দ্বারা গুণ করছি। এখানে ওমেগা সি দ্বারা গুণ করলে ওমেগা 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 স্কোয়ার হয়ে যায়। এল তো আগে থেকেই আছে, এখানে একটা সি যুক্ত হয়, আর এই জায়গায় ওমেগা সি দ্বারা যদি গুণ করো তাহলে উপরে নিচে কাটা হয়ে যায়, জাস্ট -1 থাকে। আর এটাকে ওমেগা সি দ্বারা গুণ করলে এখানে জাস্ট ওমেগা সি আর চলে আসে। এই তো কথা। তো এটাকে আরো সুন্দরভাবে লিখলে এরকম আসে, ওমেগা স্কোয়ার এল সি প্লাস মাইনাস ওমেগা সি আর -1 = 0। এটা একটা দ্বিঘাত সমীকরণের মতো দেখা যায়। এটা একটা দ্বিঘাত সমীকরণের মতো দেখা যায় কিভাবে? দ্বিঘাত সমীকরণ কিরকম? এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি = 0। এটা এরকম দেখা যায় না? এ হচ্ছে এল সি, তার উপর এক্স স্কোয়ার হচ্ছে ওমেগা স্কোয়ার, বি হচ্ছে প্লাস মাইনাস সি আর, বি হচ্ছে প্লাস মাইনাস সি আর, আর ওমেগা হচ্ছে এক্স, আর সি হচ্ছে কনস্ট্যান্ট, এটা হচ্ছে -1। এটাকে এটার সাথে কম্পেয়ার করা যায়, যেটা এটা একটা দ্বিঘাত সমীকরণের মতো। আর দ্বিঘাত সমীকরণের মূল বের করার সূত্র হচ্ছে এই এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি = 0। এই কি বলে সমীকরণটার মূল বের করার সূত্র হচ্ছে, মূল কিভাবে বের করে, এই এক্স বের এখানে যেহেতু এটা দ্বিঘাত সমীকরণ, এর মূল বের হবে দুইটা। ত্রিঘাত সমীকরণ হলে মূল বের হইতো তিনটা, আর চতুর্ঘাত সমীকরণ হলে মূল বের হতো চারটা। দ্বিঘাত সমীকরণ কিভাবে? কারণ এখানে এই সমীকরণের সর্বোচ্চ পাওয়ার হচ্ছে 2। তো এর মূল বের করার সূত্র হচ্ছে এক্স হচ্ছে -b প্লাস মাইনাস √/b² - 4ac ভাগ 2a। এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণের মূল বের করার সূত্র। এগুলো না জানলে তোমাকে ম্যাথ আবার নতুন করে পড়তে হবে। ক্লাস 9-10-এ চলে যাও, 9-10-এ গিয়ে ম্যাথ নিয়ে পড়াশোনা করো, এগুলো যদি না জানো। এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণ, এখানে ইলেকট্রনিক্সের কোনো টার্ম নাই, ডিরেক্ট ক্লাস 9-10-এর ম্যাথের সমীকরণ। এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণের মূল বের করার সূত্র হচ্ছে -b প্লাস মাইনাস √/b² - 4ac ভাগ 2a। এটা হচ্ছে সূত্র ডিরেক্ট, এখানে অন্য কিছুই নাই। তো এই সমীকরণটা এটার সাথে কম্পেয়ার করলে একই জিনিসই আছে। এখানে হচ্ছে b হচ্ছে প্লাস মাইনাস সি আর, এ হচ্ছে এল সি, আর সি হচ্ছে -1। হ্যাঁ, এই সমীকরণ কম্পেয়ার করলে এ বি সি এর মান আমরা এগুলো পাই। আর এখানে যদি এই মানগুলো বসাই, এই সূত্রে যদি এই মানগুলো বসাই, তাহলে আমরা দুইটা মূল পাবো, একটা প্লাস দিয়ে পাবো, একটা মাইনাস দিয়ে পাবো, একটা প্লাস দিয়ে পাবো, একটা মাইনাস দিয়ে পাবো। সেই মানটা আমরা ডিরেক্টলি লিখে দিচ্ছি, এটা তোমাদের বইয়ে লেখা আছে। একটা হচ্ছে ω1 এর মান, আর একটা হচ্ছে ω2 এর মান। এখানে বি এর মান এখানে বসায় দাও, এ এর মান এখানে বসায় দাও, সি এর মান এখানে বসায় দাও। আমরা যেটা পাবো সেটা হচ্ছে, একবার পাবো ω1 এর মান, ω1 হবে হচ্ছে -r/12 প্লাস মাইনাস √r/12 হোল স্কোয়ার প্লাস 1/LC। হ্যাঁ, এখানে কিছুই করি নাই, জাস্ট এই মানগুলা এই সূত্রে বসাই দিছি, তাহলে এটা পাইছি। কিভাবে পাইছি এটা তোমার হোমওয়ার্ক থাকলো, তুমি করবা বাসায়, তোমরা করবা যে আমরা এই সমীকরণ থেকে এটা কিভাবে পাইছি, এই সূত্র ইমপ্লিমেন্ট করে জাস্ট এক লাইন আমি স্কিপ করছি। এই লাইনটা হয়তো বা তোমরা বুঝবা না, কারণ তোমরা পড়াশোনা করো না, এই জন্য বুঝবা না।
যদি পড়াশোনা করো, বাসায় প্র্যাকটিস করো, তাহলে এই সমীকরণ থেকে এই সূত্র ইমপ্লিমেন্ট করে এটা বের করতে পারবা। ওমেগা 1 এর মান আসবে এটা, ওমেগা 2 এর মান আসবে হচ্ছে এখানে জাস্ট প্লাস হবে, এই মাইনাসের জায়গায় জাস্ট প্লাস হবে, r/12 প্লাস মাইনাস √r/12 হোল স্কোয়ার প্লাস 1/LC। এ হচ্ছে ওমেগা 1 এর মান আর ওমেগা 2 এর মান। বুঝা গেছে? যেহেতু এটা দ্বিঘাত সমীকরণ, সেহেতু দ্বিঘাত সমীকরণের মূল বের করার সূত্র হচ্ছে এটা। তো এটার সাথে এটা কম্পেয়ার করলে আমরা এ বি সি এর মানগুলো পাই, এখানে যদি বসাও তাহলে ওমেগা 1 আর ওমেগা 2 এর মান আমরা ইজিলি পেয়ে যাব। এটা কিভাবে পাবো এটা তোমাকে বের করতে হবে, এতটুকু যদি না পারো তাহলে তোমাকে আবার 9-10-এ ভর্তি হতে হবে। হ্যাঁ, সহজ জিনিস, একদমই সহজ জিনিস। দেখতে মনে হয় হ্যাঁ হ্যাঁ এগুলো কি কি পাইছি, এগুলো কিভাবে পাইছি, জাস্ট এই মানগুলো এখানে বসায় দাও, একবার মাইনাস আসবে একবার প্লাস আসবে, এই মাইনাস আর এখানে মাইনাস আসছে এখানে প্লাস আসছে, তাছাড়া কোনো পার্থক্য নাই, দুইটা একই জিনিস। ওকে, এরপরে আরেকটা কথা বলছে, সেটা হচ্ছে 1/LC এর মানটা আসলে r/12 এর তুলনায় r/12 হোল স্কোয়ারের তুলনায় অনেক বড়, অর্থাৎ এই মানটা অনেক বড়, এই মানটা খুবই ছোট, এই মানটা খুবই ছোট, এই মানটা অনেক বড়। এই জন্য এই মানটা ওরা জিরোর মতো জিরো ধরে নিছে, এই মানটা আসলে ওরা জিরো ধরে নিছে, এটা অ্যাজিউম করে নিছে। এটা আসলে প্র্যাকটিক্যাল এক্সপেরিমেন্ট থেকেই বোঝা যায়। তুমি যখন ল্যাবে প্র্যাকটিক্যাল দেখবা তখন দেখবা যে এই মানটা অনেক ছোট আসে, এই মানটা বড় আসে, এটা ধরে নিছে ওরা। ওকে, তো আমরা এই মানটা যদি জিরোর কাছে ছোট আসে এই জন্য আমরা ধরে নিছি প্রায় জিরো, তাহলে ওমেগা 1 ইকুয়ালস টু আসবে কি, ওমেগা 1 ইকুয়ালস টু আসবে r/12 প্লাস মাইনাস √1/LC। হ্যাঁ, আর এই √1/LC আচ্ছা এটা এখানে প্লাস, হ্যাঁ না প্লাস মাইনাস দিব না, √1/LC এটা হচ্ছে রেজোনেন্স ফ্রিকোয়েন্সি, যেটা আমরা আগের অধ্যায়ে প্রমাণ করছি। আমরা এটা প্রমাণ করছি, ওমেগা নট ইকুয়ালস টু 1/2πLC, এফ নট ইকুয়ালস টু হচ্ছে 1/2π√LC। এটা আগের অধ্যায়ের আমি পড়াইছি, তোমরা দেখে নিতে পারো। ওমেগা নট ইকুয়ালস টু √1/LC বা এফ নট ইকুয়ালস টু 1/2π√LC। ঠিক আছে, তো এটাকে আমরা এতটুকুকে ওমেগা নট বলতে পারি। তাহলে ওমেগা 1 ইকুয়ালস টু কি হবে, এটা ফাইনাল, এর শেষ আর নাই কিছু। ওমেগা 1 ইকুয়ালস টু হচ্ছে -r/12 প্লাস মাইনাস ওমেগা নট। হ্যাঁ, এরপর আসো হচ্ছে সেম কেস কিসের ক্ষেত্রে, ওমেগা 2 এর ক্ষেত্রে। ওমেগা 2-তে আসো, ওমেগা 2 ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি, r/12 প্লাস মাইনাস, এটাকে যদি জিরো ধরো লাস্টলি আমরা পাই হচ্ছে 1/LC। হ্যাঁ, আলটিমেটলি ওমেগা 2 ইকুয়ালস টু আমরা কি পাবো, ওমেগা 2 ইকুয়ালস টু পাবো হচ্ছে r/12 প্লাস মাইনাস ওমেগা নট। ঠিক আছে, ওমেগা 1 ইকুয়ালস টু পাইছি এখানে জাস্ট মাইনাস, আর সবগুলো সমান। ওমেগা 2 ইকুয়ালস টু জাস্ট মাইনাস নাই, ওখানে প্লাস আছে, এই দুইটা ডিফারেন্স, তাছাড়া আর কিছু না। আর এই দুইটা হচ্ছে রেজোনেন্স ফ্রিকোয়েন্সির সূত্র, এটা হচ্ছে রেজোনেন্সের অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি আর এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি, এগুলো আমরা আগের অধ্যায়ে প্রমাণ করছি। আগের অধ্যায়ে মনে না থাকলে ক্লাস দেখে নিবা। এখন আসো ব্যান্ডওয়াইড ইকুয়ালস টু কি, অ্যাঙ্গুলার ব্যান্ডওয়াইড ডেল ওমেগা ইকুয়ালস টু হচ্ছে ওমেগা 2 মাইনাস ওমেগা 1। এই যে ডেল এফ ইকুয়ালস টু কি ছিল, f2 মাইনাস f1, আর ডেল ওমেগা ইকুয়ালস টু কি হবে, ওমেগা 2 মাইনাস ওমেগা 1। এই দুইটার মান যদি আমি বসায় দেই, একটার মান হচ্ছে এই যে ওমেগা 2 এর মান হচ্ছে এটা r/12 প্লাস মাইনাস ওমেগা নট। হ্যাঁ, তারপর মাইনাস ওমেগা 1 এর মান কত,
এই মাইনাস আর এই মাইনাসে কিন্তু প্লাস হয়ে যাবে, প্লাস হয়ে গেল আর ডিভাইডেড 2l, এই মাইনাস আর এই প্লাস মাইনাস, এই প্লাস মাইনাসের আগে কিন্তু একটা মাইনাস আছে, কারণ এই যে দেখো ওমেগা 2 মাইনাস আমি ওমেগা 1 করব, তার মানে এইটা মাইনাস এইটা, ঠিক আছে, আমি এইটা মাইনাস এইটাই কিন্তু লিখতেছি। তাহলে এটা আর এটা কাটা চলে যায়, আর এটা এটা করলে যোগ করলে হাফ হাফ যোগ করলে যেরকম 1 আসে, সেরকম ওমেগা নট ইকুয়ালস টু আসবে হচ্ছে ওমেগা 2 মাইনাস ওমেগা 1 ইকুয়ালস টু আর ডিভাইডেড এল। এটা হচ্ছে মূলত ব্যান্ডওয়াইথ। ব্যান্ডওয়াইথ এটা হচ্ছে অ্যাঙ্গুলার ব্যান্ডওয়াইথ আসলে, কিন্তু আসল ব্যান্ডওয়াইথ কি ডেল এফ। ডেল ওমেগা আসলে অ্যাঙ্গুলার ব্যান্ডওয়াইথ, আর আসল ব্যান্ডওয়াইথ কি ডেল এফ। ডেল এফ ইকুয়ালস টু কি হবে এফ টু মাইনাস এফ ওয়ান, এফ টু মাইনাস এফ ওয়ান। আর এই জায়গায় কি হবে, আমরা ওমেগা ইকুয়ালস টু কি জানি, ওমেগা ইকুয়ালস টু হচ্ছে 2 পাই এফ। তাহলে এফ ইকুয়ালস টু কি হবে 1 ডিভাইডেড 2 পাই ওমেগা ডিভাইডেড, তাহলে ওমেগা ইকুয়ালস টু কি 2 পাই এফ, তাহলে এফ ইকুয়ালস টু কি হবে ওমেগা ডিভাইডেড 2 পাই। তাহলে ডেল ওমেগা ইকুয়ালস টু যদি হয় আর ডিভাইডেড এল, তাহলে ডেল এফ ইকুয়ালস টু কি হবে আর ডিভাইডেড 2 পাই এল, তাই না, আর ডিভাইডেড 2 পাই এল। জাস্ট 2 পাই দ্বারা ওই কি বলে ওমেগাটাকে ডেল ওমেগা ইকুয়ালস টু আর বাই এল পাইছি, তো সেটাকে আমরা ডেল এফে কনভার্ট করতে গেলে কি করতে হবে, জাস্ট 2 পাই দ্বারা ভাগ করে দিতে হবে। তো ওই আর বাই এলকে আমরা জাস্ট 2 পাই দ্বারা ভাগ করে দিছি, আর কি পেয়ে গেছি, আর সাথে সাথে আমরা ডেল এফ পেয়ে গেছি, তাই না। তো এই ডেল এফটাই কি আসলে ব্যান্ডওয়াইথ, হ্যাঁ, এটাই হচ্ছে ব্যান্ডওয়াইথ বিডব্লিউ, ঠিক আছে, এটাই হচ্ছে আলটিমেট ব্যান্ডওয়াইথ বা বিডব্লিউ। ওকে, তাহলে এখান থেকে আমি চাইলে কি বের করতে পারি, এফ ওয়ানের মান বের করতে পারি। এটাকে তুমি ডেল এফ বা এফ, ওকে, এতটুকু দিলেই হবে। এফ ওয়ান এফ টু এর মান আসলে বের করা প্রয়োজন হয় না, এফ ওয়ান আর এফ টু এর মান বের করা প্রয়োজন হয় না, এতটুকু দিলেই হবে আশা করি। আর ডিভাইডেড, ওকে, এতটুকু দিলেই হবে। এটাই হচ্ছে ফাইনাল ইকুয়েশন। আর তোমাদের বইয়ে আরেকটু লিখছে আর কি, সেটুকু আমি লিখেই দেই, সমস্যা নাই, লিখেই দেই। তো এই ডেল এফ বা ব্যান্ডওয়াইথকে আরেকটা সূত্রে লেখা যায় এফ নট ডিভাইডেড কিউ নট। কিউ নট হচ্ছে কিউ ফ্যাক্টর। কিউ ফ্যাক্টরটা কি আমরা এই অধ্যায়ের বা এই ক্লাসের শেষেই জানবো যে আসলে কিউ ফ্যাক্টরটা কি, হ্যাঁ, কিউ ফ্যাক্টরটা কি সেটা আমরা জানবো, সমস্যা নাই। আর এফ নট কি, এফ নট হচ্ছে এই যে রেজোনেন্স ফ্রিকোয়েন্সি, রেজোনেন্স ফ্রিকোয়েন্সি হচ্ছে এফ নট, আর কিউ নট হচ্ছে কিউ ফ্যাক্টর। ওকে, তো হ্যাঁ, এতটুকু তো গেল। আর এফ ওয়ান ইকুয়ালস টু, এরা এই এফ ওয়ান আর এফ টু এরা প্রমাণ করে নাই, আমার মনে হয় এতটুকু দিলেই হবে, তোমার এফ ওয়ান এফ টু এর মান বের করতে হবে না, ব্যাস এতটুকু দিলেই হবে। এই হচ্ছে ব্যান্ডওয়াইথের সমীকরণ প্রতিপাদন। প্রথমে আমরা কি করছি, প্রথমে আমরা আরএলসি সিরিজ সার্কিটের আইয়ের সূত্র থেকে ভি ডিভাইডেড জেড বের করছি। তারপর হচ্ছে কি বলে ব্যান্ডওয়াইথের কি বলে শর্ত কি ছিল, সেটা 1 ডিভাইডেড √2 দ্বারা কারেন্ট বা ভোল্টেজকে গুণ করলে আমরা ব্যান্ডওয়াইথটা পাই। সেই শর্তের সাথে ইকুয়াল করে তারপর অনেক ক্যালকুলেশন করে আমরা একটা দ্বিঘাত সমীকরণ পাইছি। সেই দ্বিঘাত সমীকরণ থেকে ওমেগা 1 ওমেগা 2 বের করছি, হ্যাঁ। তো এই ওমেগা 1 ওমেগা 2 থেকে আমরা কি বলে প্র্যাকটিক্যালি এক্সপেরিমেন্ট করে দেখছি এই মানটা খুবই কম হয়, এজন্য এই দুইটা মান আমরা বাদ দিয়ে দিছি। লাস্টলি ওমেগা 1 ইকুয়ালস টু এটা পাইছি, এই পুরোটা পাইছি, কিন্তু এটা ইকুয়ালস টু আমরা আগের অধ্যায়ে প্রমাণ করে আসছি হচ্ছে এটাকে ওমেগা নট লেখা যায়, হ্যাঁ। সেমভাবে ওমেগা 2-র ক্ষেত্রেও এটা ওমেগা নট লেখা যায়। তো অ্যাঙ্গুলার ব্যান্ডওয়াইথ ইকুয়ালস টু কি জানি, ওমেগা নট ইকুয়ালস টু কি জানি ওমেগা 2 মাইনাস ওমেগা 1। তো এটা মাইনাস এটা করছি, অর্থাৎ এটা মাইনাস এটা করছি, তাহলে আমরা ওমেগা নট ইকুয়ালস টু পাইছি আর বাই এল। আর ব্যান্ডওয়াইথ ইকুয়ালস টু আমরা কি জানি, ব্যান্ডওয়াইথ ইকুয়ালস টু জানি ডেল এফ বা কি বলে
F2 মাইনাস F1, হ্যাঁ। তো F2 মাইনাস F1 কীভাবে পাবো? জাস্ট হচ্ছে অ্যাঙ্গুলারটা হচ্ছে R/L পাইছি, আর ফ্রিকোয়েন্সিটা কী হবে? অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি হচ্ছে R/L হলে শুধু ফ্রিকোয়েন্সিটা হবে, 2π দ্বারা ভাগ করলে শুধু ফ্রিকোয়েন্সিটা পাবো। তাহলে ব্যান্ডওয়াইথ বা শুধু ফ্রিকোয়েন্সিটা ∇f হচ্ছে R/2πL, R/2πL, যেটাই হচ্ছে ব্যান্ডওয়াইথ। এটাই হচ্ছে ফাইনাল ইকুয়েশন। যদি বলে ব্যান্ডওয়াইথের সূত্র প্রতিপাদন করো, এভাবে লিখে দিলেই শেষ। ওকে, সিরিজ রেজোনেন্স সার্কিট এর উপর ফ্রিকোয়েন্সি এর প্রভাব, সিরিজ রেজোনেন্স সার্কিটের উপর ফ্রিকোয়েন্সি এর প্রভাব। দেখো একটা দেয়া আছে, কার্ভ দেয়া আছে, এই কার্ভটা বুঝাই দিব তাইলেই হবে আশা করি। হ্যাঁ, দেখো এই কার্ভে অনেকগুলা লাইন টানা আছে, আঁকা বাঁকা গাড়ির চাকা অনেক কিছুই লেখা আছে। দেখো প্রথম দেয়া আছে একটা, এখানে দেখবে একটা লাইন দেয়া আছে, এই লাইনটাকে আমরা আর বলি, ঠিক আছে? আর বা রেজিস্ট্যান্স। এটাও মূলত রেজোনেন্স কার্ভে এই বরাবর আছে ফ্রিকোয়েন্সি, এই বরাবর আছে হচ্ছে অনেক কিছুই আছে এই বরাবর। তারপরে এই দিক দিয়ে লিনিয়ারলি চলে গেছে এক্সেল। এক্সেলটা কি? ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স। দুইটা গেল, কেন গেছে সেটাও আমি এক্সপ্লেইন করব, সমস্যা নাই। এরপর হচ্ছে কারেন্ট কিভাবে তৈরি হয়েছে। কারেন্ট এখানে গিয়ে একটা সময় গিয়ে সর্বোচ্চ কারেন্ট প্রবাহিত হয়েছে, আবার সর্বনিম্ন হয়ে গেছে। কারেন্টের কার্ভটা আমি কিন্তু শুরুতেই দেখছি, কারেন্টের কার্ভ, এটা হচ্ছে কারেন্ট আই নট বা আউটপুট কারেন্ট। আর ইম্পিডেন্সের কার্ভটা কীরকম হবে? এটা হচ্ছে সর্বোচ্চ অবস্থানে। ইম্পিডেন্সের কার্ভটা জাস্ট কারেন্টের কার্ভের উল্টা হবে, এটা হচ্ছে ইম্পিডেন্স। হ্যাঁ, এটা হচ্ছে ইম্পিডেন্স। এরপর আসো এক্সি। এক্সিটা হচ্ছে এরকম, এক্সেলটা হচ্ছে লম্বা সোজাসুজি, আর এক্সিটা হচ্ছে এরকম। হ্যাঁ, এরপরে যেটা থাকে সেটা হইল তোমার এক্সেল মাইনাস এক্সি। এক্সেল মাইনাস এক্সিটা তৈরি হয় কিভাবে? এটা এভাবে তৈরি হয়। এগুলো আসলে হচ্ছে কিভাবে আমি সবই এক্সপ্লেইন করব, সমস্যা নাই। এটা হচ্ছে এক্সেল মাইনাস এক্সি। আচ্ছা দেখো, প্রথমে বলি হচ্ছে রেজিস্ট্যান্সের বিষয়টা। রেজিস্ট্যান্স কেন সোজা লাইন? এটা আঁকা বাঁকা কোনো কিছুই নাই। হ্যাঁ, অন্য সবগুলা লাইনই কিন্তু বাঁকা আছে, একটু না একটু হলেও বাঁকা আছে। এক্সেলের লাইনটাও কিন্তু হচ্ছে সোজা নাই, এই বরাবর সোজা নাই, সোজা একবারে কনস্ট্যান্ট নাই, কম বাড়া হয়েছে, এটা বাড়ছে সমানে, তাই না? ফ্রিকোয়েন্সি বাড়ার সাথে সাথে এটাও বাড়ছে, কিন্তু আর শুরুতে 0-তে যেরকম ছিল সে একবারে শেষের দিকেও সেরকম, কারণ রেজিস্ট্যান্সের উপর ফ্রিকোয়েন্সির কোনো প্রভাব নাই। রেজিস্ট্যান্সের উপর ফ্রিকোয়েন্সি এর প্রভাব থাকে না। রেজিস্ট্যান্সের উপর ফ্রিকোয়েন্সির কোনো প্রভাব থাকে না, এজন্য আর সবসময় কনস্ট্যান্ট থাকে। এরপর আসো এক্সেলটা কি হয়েছে? এই যে দেখো, এটা হচ্ছে এক্সেলের লাইন, একটা লম্বা লাইন চলে গেছে। হ্যাঁ, ফ্রিকোয়েন্সি যত বাড়ছে এটাও বাড়তে আছে। কেন বাড়ছে? আমরা এক্সেল ইকুয়ালস টু জানি হচ্ছে 2πfl, অর্থাৎ এক্সেল হচ্ছে ফ্রিকোয়েন্সির সাথে সমানুপাতিক। ফ্রিকোয়েন্সির সাথে কি সমানুপাতিক, অর্থাৎ ফ্রিকোয়েন্সি যত বাড়ছে এক্সেলও সেই হারে বাড়ছে কিন্তু, ঠিক আছে? এরপর আসো এক্সি এর কার্ভ, এটা হচ্ছে মাইনাস এক্সি।
এক্সি কি, এক্সি হচ্ছে 1/2πfc। হ্যাঁ, অর্থাৎ এক্সির সাথে ফ্রিকোয়েন্সি হচ্ছে ব্যস্তানুপাতিক, নিচে আসে। এই জন্য দেখো ফ্রিকোয়েন্সি এই এক্সি এর যে বাঁকা লাইনটা, এটা আসলে জিরোর কাছাকাছিও যায় নাই, সবসময় নেগেটিভ। যেহেতু তোমার এখানে তো ক্রমান্বয়ে ফ্রিকোয়েন্সি বাড়তেছেই, অতএব এক্সি কখনোই পজিটিভ হবে না। হ্যাঁ, কারণ ফ্রিকোয়েন্সির সাথে এক্সি সরাসরি কি ব্যস্তানুপাতিক, এক্সি সরাসরি ব্যস্তানুপাতিক। ফ্রিকোয়েন্সি বাড়লে এক্সি অলওয়েজ কমবে, ফ্রিকোয়েন্সি বাড়লে এক্সএল অলওয়েজ বাড়বে, ফ্রিকোয়েন্সি বাড়লে এক্সি কমবে, এটা বাড়বে এটা কমবে। এই জন্য এক্সি এর কার্ভ উপরের দিকে উঠতেই আসে, কিন্তু এক্সএল এর কার্ভ উপরের দিকে উঠতেই আসে, কিন্তু এক্সি কিন্তু জিরো ক্রস করে উপরে যাইতেই পারে নাই। ঠিক আছে, এখন আসো এই নীল কার্ভটা কি। এটা হচ্ছে এই কার্ভ আর এই কার্ভ, এই যে যেটা এক্সেল এর কার্ভ দেখতে, এক্সেল এর লাইন দেখতেছো, এক্সেল এর লাইনের সাথে এই লাইনটা যদি আমি বিয়োগ করি, এটার সাথে এটা বিয়োগ করলে আমরা এই রকম টাইপ একটা লাইন পাই। ঠিক আছে, তো প্রথমে এখানে তো নেগেটিভ ভ্যালু ছিল, কিন্তু এখানে জিরো ভ্যালু ছিল। দেখো জিরোর সাথে যদি -5 আমি বিয়োগ করি, হ্যাঁ, যোগ বা বিয়োগ যেটাই করো না কেন, আলটিমেটলি আমার যে রেজাল্টটা আসে সেটা কিন্তু -5 আসে। যোগ করো, এই দুইটা লাইন তুমি যোগ করো, বিয়োগ না, বিয়োগ করলে পজিটিভ আসবে। এটা আর এটা যোগ করলে এটা আসে। ধরো এখানে ধরো 2 আছে, 2-র সাথে এখানে ধরো কত আছে, -3 আছে, তাহলে কিন্তু -1ই আসে। এই জন্য শুরুর দিকে দেখো এই দুইটার যোগফল এটা কিন্তু মাইনাস থেকেই শুরু হয়েছে, এই জন্য মাইনাস থেকে শুরু হয়েছে। আস্তে আস্তে কি হয়েছে, যখন এটা বাড়ছে, এটা 0 থেকে বেশি হয়ে গেছে, 0 থেকে যখন ধরো 10 হয়েছে, ধরো এটা তখন আসে -2, তখন আলটিমেটলি কিন্তু +8 হয়ে গেছে। অর্থাৎ আস্তে আস্তে এই দুইটা লাইনের যোগফল কিন্তু পজিটিভের দিকে চলে গেছে। এই জন্য এই দুইটা লাইনের যোগফলকে এই লাইনটা ধরা হয়। তাহলে কি কি গেল, আর গেল, এক্সএল গেল, এক্সি গেল। এরপর আসো আইটা কি, এটা আমি শুরুতে এক্সপ্লেন করছি, এই জন্য আর এক্সপ্লেন করব না। আই কি হয়, তোমার হচ্ছে ফ্রিকোয়েন্সি বাড়লে ফ্রিকোয়েন্সি হ্যাঁ, আইটা কি, আইটা আসলে হচ্ছে তোমার শুরুতেই আমি বলছি, রেজিস্ট্যান্স কম রাখলে আই অনেক বেশি হয়। হ্যাঁ, রেজিস্ট্যান্স এখানে কনস্ট্যান্ট মান আছে, কিন্তু আমি ফ্রিকোয়েন্সি বাড়ার সাথে সাথে একটা সময় গিয়ে এখানে, এটা মূলত হচ্ছে আমরা রেজোনেন্স সংগঠিত করি 3 ভাবে। একটা হচ্ছে ফ্রিকোয়েন্সি কম বাড়া করে, আর একটা এক্সেল কম বাড়া করে, আর একটা হচ্ছে এক্সি কম বাড়া করে। এই তিনটারই কার্ভ আছে। এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি বাড়িয়ে আমরা রেজোনেন্স সংগঠিত করছি, আর এরপরে একটা কার্ভ আছে, সেটা হচ্ছে কি বলে ইন্ডাকটেন্স বা এক্সেল বাড়িয়ে ফ্রিকোয়েন্সি কম বাড়া রেজোনেন্স সংগঠিত করছি। তারপরে আরেকটা কার্ভ আছে, সেটা হচ্ছে এক্সি বাড়িয়ে ফ্রিকোয়েন্সি রেজোনেন্স অবস্থা তৈরি করছি। তো এটা হচ্ছে এফকে বাড়িয়ে ফ্রিকোয়েন্সি রেজোনেন্স তৈরি করার কার্ভ। হ্যাঁ, তো কি কারেন্ট বাড়ছে, আমরা জানি কি রেজোনেন্স অবস্থায় কারেন্ট ম্যাক্সিমাম, আরএলসি সিরিজ রেজোনেন্সে কারেন্ট ম্যাক্সিমাম হয় কিভাবে, I ইকুয়ালস টু হয় V/Z, যখন হচ্ছে আর জেড হচ্ছে আর এর সমান হয়, অর্থাৎ এক্সএল ইকুয়ালস টু যখন এক্সি হয় তখন আইটা হয়ে যায় ম্যাক্স। হ্যাঁ, আই দেখো একটা সময় এই জায়গায় গিয়ে কি হয়েছে, এক্সএল এই পয়েন্টে গিয়ে এক্সএল ইকুয়ালস টু এক্সি হয়ে গেছে এই পয়েন্টে, এই জায়গায়, এই জন্য কারেন্টটা ম্যাক্সিমাম হয়েছে। হ্যাঁ, এটা হচ্ছে কারেন্টের কার্ভ, এই জন্য এরকম হয়েছে। আর জেডের কার্ভ উল্টা, এই কারেন্টের কার্ভের উল্টা কেন, আই হয়েছে এরকম, জেড তার উল্টা হয়েছে কেন, কারণ এই যে আই এর ব্যস্তানুপাতিক হচ্ছে জেড, আই এর 1/Z, আই হচ্ছে জেড এর ব্যস্তানুপাতিক। অর্থাৎ আই যখন বেশি ছিল কারেন্ট একবারে জিরোর কাছাকাছি, জেড যখন বেশি ছিল তখন আই জিরোর কাছাকাছি, জেড আস্তে আস্তে কমতেছে, আই আস্তে আস্তে বাড়তেছে। হ্যাঁ, জেড একবারে যখন মিনিমাম হয়েছে, অর্থাৎ আর এর সমান হয়েছে, আর এর সমান, এই যে দেখো আর এর সাথে জেড লেগে গেছে জেডের কার্ভটা, তখন আই কিন্তু ম্যাক্সিমাম হয়ে গেছে। জেড যখন আর এর সমান তখন আই কি হয়ে গেছে, ম্যাক্সিমাম হয়ে গেছে। মিলছে কিনা কার্ভ, এই হচ্ছে মজা। তো অনেকে দেখে বুঝবা যে আসলে এগুলো হিজিবিজি, আসলে হিজিবিজি না,
এগুলাই হচ্ছে বোঝার বিষয় আছে। এটা হচ্ছে সিরিজ রেজোনেন্স সংগঠিত করার ফলে যে কার্ভটা তৈরি হয় সেই কার্ভটা, আর কার্ভটা কী কারণে এরকম হয় সেগুলো আমি তোমাকে এক্সপ্লেন করে দিলাম, আশা করি বুঝতে পারছো। না বুঝলেও এগুলো এখন খুব বোঝার প্রয়োজন নাই, কারণ তোমরা যখন ডুয়েটে ফার্স্ট ইয়ার ফার্স্ট ইয়ার সেকেন্ড সেমিস্টারে যাবা তখন এগুলো পড়ানো হবে। হ্যাঁ, এগুলো সিলেবাসে আছে। এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি বাড়ানোর মাধ্যমে রেজোনেন্স সংগঠিত করলে এই কার্ভটা পাওয়া যায়। এরপরে হচ্ছে ইন্ডাক্টর বাড়িয়ে কমিয়ে এবং ক্যাপাসিটর বাড়িয়ে কমিয়ে রেজোনেন্স সংগঠিত করার কার্ভগুলো দেয়া আছে। আমি ওগুলো নিয়ে আলোচনা করব না, কারণ এগুলা তোমার এখন দরকার নাই। আমরা ডিরেক্ট এই অধ্যায়ের লাস্ট টপিকে চলে যাব। তেমন কোনো টপিকও নাই। এটা হচ্ছে কিউ ফ্যাক্টর। ব্যান্ডউইথ নিয়ে আলোচনা করছি, রেজোনেন্স কার্ভ নিয়ে আলোচনা করছি, এখন আমরা কিউ ফ্যাক্টর নিয়ে আলোচনা করব। বলো। হ্যাঁ, কে বলছে? আরে না, বন্ধ হবে না। ডিপ্লোমা লার্নিং জোনে চলবে না আমাদের। তোমাদের পেজ আছে না, ত্রিপলি একাডেমি, আমার এটা নিজস্ব পেজ। এই পেজে ইলেকট্রনিক্স ডিপার্টমেন্ট চলবে, বন্ধ হবে না। আমরা আলাদা হয়ে যাচ্ছি আর কি, ডিপ্লোমা লার্নিং জোনের সাথে থাকছি না। বোঝা গেছে? এটা ফেসবুকে সার্চ করলে আমাদের পেজ পেয়ে যাবা, বন্ধ হবে না। আচ্ছা, এখন আসো কোয়ালিটি ফ্যাক্টর বা কিউ ফ্যাক্টর। কিউ ফ্যাক্টর, তো কিউ ফ্যাক্টরটা আসলে কি? কিউ ফ্যাক্টরটা হচ্ছে একটা ঘটনা। কি ঘটনা? যখন তোমরা দেখবা যখন হচ্ছে এগুলো নিয়ে রিসার্চ করবা, বড় হয়ে যাবা, বড় ইঞ্জিনিয়ার হয়ে যাবা, তখন দেখবা যে আরএলসি সার্কিটে আমরা কি বলে এসি সাপ্লাই দিয়েছি ধরো 220 ভোল্ট। হ্যাঁ, এবং এটা কি করছি, এটা রেজোনেন্স সংগঠিত করে ফেলছি। এটা যখন রেজোনেন্স সংগঠিত হয়েছে, তখন রেজোনেন্স সংগঠিত হওয়ার সময় এটা দেখতেছো ভিএল এর মান ধরো 3200 ভোল্ট হয়ে গেছে, ভিসি এর মান 2400 ভোল্ট হয়ে গেছে। তো সাপ্লাই দিছো তোমার হচ্ছে 220 ভোল্ট, কিন্তু ইন্ডাক্টরের আড়াআড়িতে পাইতেছো 3200 ভোল্ট, ক্যাপাসিটরের আড়াআড়িতে পাইতেছো 2400 ভোল্ট। এটা তো অবিশ্বাস্য ঘটনা। সাপ্লাই দিচ্ছ 220, কেমনে ওগুলাতে এত বেশি পাওয়া যায়? তো এটা একটা রেজোনেন্স সার্কিটের বৈশিষ্ট্য। হ্যাঁ, এই বৈশিষ্ট্যটাকেই বলা হয় কোয়ালিটি ফ্যাক্টর। হ্যাঁ, এই বৈশিষ্ট্যটাকেই বলা হয় কোয়ালিটি ফ্যাক্টর। রেজোনেন্সের কারণে সৃষ্ট হাই ভোল্টেজ সিরিজ সার্কিটের রেজোনেন্স সার্কিটের কারণে সৃষ্ট হাই ভোল্টেজকেই আরএলসি সিরিজ সার্কিটের কিউ ফ্যাক্টর বা কোয়ালিটি ফ্যাক্টর বলা হয়। রেজোনেন্স যখন আরএলসি সার্কিটে রেজোনেন্স সংগঠিত হয়, তার ফলে এল এর আড়াআড়িতে বা সি এর আড়াআড়িতে যখন আমরা হাই ভোল্টেজ পাই, সেই অবস্থাটাকেই বলা হয় কোয়ালিটি ফ্যাক্টর বা কিউ ফ্যাক্টর। হ্যাঁ, এটা হচ্ছে তোমার কিউ ফ্যাক্টরের একটা বিশেষ অবস্থা। কিউ ফ্যাক্টরের তোমার সূত্র আছে। কিউ ফ্যাক্টরের সূত্র হচ্ছে এল অথবা এলও হতে পারে, সিতেও হতে পারে। 3200 2400 হয় না, দুইটা সেম হয়, কম বেশি হয় না। এল অথবা সি এর আড়াআড়িতে ভোল্টেজ, এল অথবা সি এর আড়াআড়িতে ভোল্টেজ এটা, হ্যাঁ, ডিভাইডেড বাই সাপ্লাই ভোল্টেজ। সাপ্লাই ভোল্টেজ কোনটা? এই যে এটা। তো এগুলোর মান তো আমি জানি না, যদিও আমি সার্কিটে লিখে রাখছি। এগুলো কি মান কি সবসময় দেয়া থাকবে? দেয়া থাকবে না।
আর অথবা সি এর আড়াআড়িতে ভোল্টেজ কি হবে, যেহেতু এটা সিরিজ সার্কিট, সব সার্কিটে কারেন্ট সমান, তো আই এক্সএল ধরলাম ডিভাইডেড বাই আই কি হতে পারে, আই আর। হ্যাঁ, আর এর আড়াআড়িতে যে ভোল্টেজ থাকবে সেটা কিন্তু এটারই ভোল্টেজ বা ড্রপ ভোল্টেজ বলতে পারো। সাপ্লাই ভোল্টেজ বলছি আমি, প্রয়োগকৃত ভোল্টেজ। আচ্ছা, সিম্পলিভাবে তোমার হচ্ছে রেজোনেন্স অবস্থায় তো এল আর সি থাকে না, এল আর সি এই দুইটা জিরো হয়ে যায়। আর এর আড়াআড়িতে যে ভোল্টেজটা পাই সেটা হচ্ছে এই সাপ্লাই ভোল্টেজই। রেজোনেন্স অবস্থায় আর এর আড়াআড়িতে ভোল্টেজ মেপে দেখবা 220 ভোল্টই আছে। এই জন্য আমি সাপ্লাই ভোল্টেজ ইকুয়ালস টু আই আর লিখছি, ভি ইকুয়ালস টু আই আর লিখছি। আর হচ্ছে এল অথবা সি এর আড়াআড়িতে যে ভোল্টেজ আই এক্সএল লিখছি, আই এক্সএল অথবা আই এক্সিও দিতে পারো, দুইটা সমানই আসে। যেহেতু সিরিজ সার্কিটে কারেন্ট সমান, দুইটা আই আই কাটা যায়, তাহলে কোয়ালিটি ফ্যাক্টর বা কিউ ফ্যাক্টর কিউ ইকুয়ালস টু আসে হচ্ছে এক্সএল বাই আর অথবা এক্সি বাই আর হতে পারে, দুইটাই হতে পারে, এক্সএল বাই আর অথবা এক্সি বাই আর, যেটাই লেখো সমস্যা নাই। আর একটু দেখি, কোয়ালিটি ফ্যাক্টরে অনেকগুলো সূত্র আছে, এটা একটা সূত্র, এটা একটা সূত্র, এটা একটা সূত্র, হ্যাঁ আরও সূত্র আছে। ফ্রিকোয়েন্সি দিয়ে আমরা রেজোনেন্স ফ্রিকোয়েন্সি জানি হচ্ছে 1/2π√LC, এটা হচ্ছে রেজোনেন্স ফ্রিকোয়েন্সির সূত্র, তাই না? এটা হচ্ছে কি রেজোনেন্স ফ্রিকোয়েন্সির সূত্র। আমরা ওমেগা নট ইকুয়ালস টু এটাকে যদি এটা থেকে ওমেগা নট কীভাবে আসছে, এফ নট ইকুয়ালস টু আমরা কি জানি, হ্যাঁ এই 2π যদি এপাশে নিয়ে আসি, 2π এফ নট ইকুয়ালস টু 1/√LC, তাহলে এই 2π এফ নটকে আমরা লিখতে পারি ওমেগা নট ইকুয়ালস টু 1/LC। তো ওমেগা নট ইকুয়ালস টু 1/√LC, 1/√LC কীভাবে লিখতে পারি, এই যে এইভাবে জাস্ট ক্যালকুলেশন করে, এটা থেকে এটাতে যাইতে পারো, এটা থেকে এটা যাইতে পারো, একই জিনিস, ঠিক আছে? আচ্ছা, তো আমরা এখানে কি দেখছিলাম, কিউ ইকুয়ালস টু এক্সএল বাই আর, আমরা কি দেখছিলাম, কিউ ইকুয়ালস টু এক্সএল বাই আর। এক্সএল ইকুয়ালস টু আমরা কি জানি, 2πFL, এখানে এফ হচ্ছে রেজোনেন্স ফ্রিকোয়েন্সি কারণ রেজোনেন্স অবস্থায়, অথবা এটাকে আমরা লিখতে পারি ওমেগা নট এল ডিভাইডেড আর, এভাবে লেখা যায়। এক্সএল মানে কি 2πFL বা ওমেগা এল। এক্সএল আমরা এক্সএল ইকুয়ালস টু কি জানি, 2πFL অথবা ওমেগা এল, না দুইটাই লেখা যায়। যেহেতু এটা রেজোনেন্স অবস্থা এই জন্য এখানে এফ নট হবে। তোমাদের বইয়ে এফ আর লেখা, এফ আর লেখা যে কথা, এফ নট লেখা একই কথাই। তো কোয়ালিটি ফ্যাক্টরে এটাও একটা সূত্র, ওমেগা এল বাই আর, বা এখানে তোমরা লিখতে পারো এক্সি ইকুয়ালস টু কী হবে, এক্সি ইকুয়ালস টু হচ্ছে 1/ω0C, এক্সি ইকুয়ালস টু হচ্ছে 1/ω0C। তাহলে কোয়ালিটি ফ্যাক্টরের আরেকটা সূত্র কি, ω0RC, এটা একটা সূত্র, এটা একটা সূত্র, এটা একটা সূত্র, এটা একটা সূত্র, এই সবগুলোই সূত্র। কিন্তু কই থেকে আসতেছে, এগুলো থেকে আসতেছে, এটা থেকে এটা আসছে, এটা থেকে এটা আসছে, এখানে জাস্ট আমি ওমেগা সির মানটা বসাই দিছি, এতটুকুই। আর হচ্ছে আমরা আরেকটা সূত্র বের করব, আরেকটা সূত্র কিভাবে বের করব, এই দুইটাতে এই ওমেগা নটের মানটা বসাই দেব, এই দুইটা, এটা কি করব, এটাতে আর এটাতে এই ওমেগা নটের যে মানটা আমরা জানি সেই মানটা বসাই দিব। ওকে, বসাই দাও। আমরা জানি কি ওমেগা নটের মান হচ্ছে √1/√LC, তার মানে হচ্ছে উপরে একটা এল থাকবে, নিচে √C আর, এখানে √L, এখানে কি লেখা আছে √LC, এটাকে তুমি √L ইন্টু √C আলাদা করেও লিখতে পারো, সমস্যা নেই। এই জন্য আমি একটু আলাদা করে লিখছি। কেন আলাদা করে লিখছি সেটাও বুঝাচ্ছি, কেন আলাদা করে লিখছি সেটাও বুঝাচ্ছি। দেখো, তুমি 2কে লিখতে পারো √2 ইন্টু √2, হ্যাঁ। তো এই এলটা উপরে যেহেতু এই এলটা আছে, আমি কিন্তু ওমেগা নটের মান এই যে এটা বসাইছি জাস্ট, আর উপরে এলটা কিন্তু ঠিকই রাখছিলাম, হ্যাঁ। তো এটাকে তুমি লিখতে পারো, যেহেতু 2কে √2 ইন্টু √2 লিখতে পারো, তো উপরে হচ্ছে √L ইন্টু
রুট এল কিন্তু তুমি লিখতে পারো, আর নিচে কি আছে রুট এল ইন্টু রুট সি আর। তো এই রুট এল কাটা দিলে ওমেগা সরি কিউ ফ্যাক্টরের মান আসে হচ্ছে রুট ওভার এল বাই সি ইন্টু আর, এরকমই তো। সরি ইন্টু আর না, 1/r রুট ওভার এল সি। এই জায়গায় এই মানটা বসায় দাও, একই মান আসবে, এই একই মান আসবে। এটা হচ্ছে সার্বজনীন কিউ ফ্যাক্টরের সার্বজনীন মান, কিউ ফ্যাক্টরের সার্বজনীন মান হচ্ছে এটা। এটা সংক্ষিপ্ত কোশ্চেন আসতে পারে যে কিউ ফ্যাক্টরের মান বের করো, কিউ ফ্যাক্টরের সার্বজনীন মান এটা। তো কীভাবে কিউ ফ্যাক্টরের মান বের করবা, লিখবা প্রথমে, আমরা জানি প্রথমে কিউ ফ্যাক্টরের সংজ্ঞা দিবা, তারপর আমরা জানি এটা, হ্যাঁ এটা লিখে এটা লিখবা, এটা থেকে এটা লিখবা, ঠিক আছে, এটা থেকে এটাতে যাবা, তারপর আমরা জানি হচ্ছে রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি সূত্র এটা, সেই সূত্র থেকে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি সূত্র বের করবা, সেই সূত্র আবার এখানে যখন পুট করবা তখন এই মানটা চলে আসবে। বোঝা গেছে?